হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা এবিটিএ টেস্ট পেপারের এসসি 89 এই পেজটা থেকে আমরা আজকে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। একদম প্রথমে যে কোয়েশ্চেনটা আছে এসসি 89-এর 2 মার্কসের কোয়েশ্চেনে, সেটা হচ্ছে কিভাবে মৌমাছির লিঙ্গ নির্ধারিত হয়। তো এখানে একটা হচ্ছে রানী মৌমাছি, যেটার ক্রোমোজোম নাম্বার 2n, এবং পুরুষ মৌমাছি সেটা হচ্ছে যে n। তো এখান থেকে এই রানী মৌমাছি যেটা, সেটার মিওসিস হয়, দিয়ে তৈরি হয় রানী মৌমাছির থেকে তৈরি হয় হচ্ছে ডিম্বাণু। এটা এইভাবে লিখবে, এটা হচ্ছে যে ডিম্বাণু ব্র্যাকেটে n, এবং এখান থেকে মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি হচ্ছে শুক্রাণু, দিয়ে এটা হচ্ছে n। এবার এই ডিম্বাণু এবং শুক্রাণুর এখানে নিষেক ঘটছে, এই জায়গাটায় লিখবে নিষেক। যেই জায়গাগুলো লেখা নেই সেগুলো এখানে একটু অ্যাড করে নিও। নিষেক হচ্ছে দিয়ে, মানে ডিম্বাণু এবং শুক্রাণুর নিষেক ঘটে তৈরি হচ্ছে লার্ভা, যেটা হচ্ছে 2n। এবার এই লার্ভাটা যদি রয়্যাল জেলি ভক্ষণ করে তাহলে তৈরি হবে রানী মৌমাছি, এবং এই লার্ভাটা যদি মৌরুটি ভক্ষণ করে তাহলে হয়ে যাবে শ্রমিক মৌমাছি। রানী মৌমাছি 2n, শ্রমিক মৌমাছি 2n, এবং ডিম্বাণু যেটা, সেটার থেকে যদি এটা নিষেক না ঘটে তাহলে এই অনিষিক্ত ডিম্বাণুটা থেকে যে অপত্যজীব সৃষ্টি হয়, সেই পদ্ধতিটাকে আমরা অপুংজনী পড়েছিলাম। তাহলে এই ডিম্বাণুটার অপুংজনীর মাধ্যমে হচ্ছে পুরুষ মৌমাছি। তাহলে রানী মৌমাছি উৎপন্ন হয়ে গেল, পুরুষ মৌমাছি উৎপন্ন হয়ে গেল, এবং এটা হচ্ছে শ্রমিক মৌমাছি উৎপন্ন হয়ে গেল। তাহলে কীভাবে মৌমাছি লিঙ্গ নির্ধারিত হয়, এইভাবেও তোমরা শব্দচিত্রের মাধ্যমে লিখতে পারো, বা যদি কেউ কথায় লিখতে যাও সেইভাবেও লিখতে পারো। এইভাবে লিখলেও কিন্তু নাম্বার পাবে। ওকে, তাহলে কিভাবে মৌমাছির লিঙ্গ নির্ধারিত হয় এই কোয়েশ্চেনটা হলো। নেক্সট কোয়েশ্চেন এর সঙ্গে অথবা দিয়েছিল যে একটি অটোজোমীয় বংশগত রোগ। অটোজোম আমাদের দেহে কত জোড়া আছে? 22 জোড়া অটোজোম। 22 জোড়া অটোজোম, অর্থাৎ 44টা, এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম। এবং এর কারণ কি? তো এটা হচ্ছে যে থ্যালাসেমিয়া, দন্তসহায়িকা ময়ে হর্ষই অন্তস্থ একা থ্যালাসেমিয়া, বানানটা ঠিক করে নিও। অটোজোমীয় বংশগত রোগের নাম থ্যালাসেমিয়া, এবং এর কারণ কি? কারণ মানবদেহে 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণে হিমোগ্লোবিনটা আলফা ও বিটা পলিপেপটাইড শৃঙ্খল সঠিকভাবে তৈরি করতে পারে না বা তৈরি হয় না, ফলে এই থ্যালাসেমিয়া রোগের সৃষ্টি হয়। ওকে, তাহলে কি বললাম? মানবদেহে এই 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণে হিমোগ্লোবিনটা আলফা এবং বিটা পলিপেপটাইড শৃঙ্খল সঠিকভাবে তৈরি করতে পারে না। ওকে, এই রোগে 16 নম্বর ক্রোমোজোমের 4টি প্রচ্ছন্ন জিন এবং 11 নম্বর ক্রোমোজোমের 2টি প্রচ্ছন্ন জিনের ত্রুটিজনিত কারণে এই থ্যালাসেমিয়া রোগটা প্রকাশিত হয়। ওকে, তার মানে মেনলি থ্যালাসেমিয়াটা 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণে এই অটোজোমীয় বংশগত রোগটা হয়, যেটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। আশা করি বোঝা গেছে। দুটো কোয়েশ্চেন এখনও পর্যন্ত হলো। একটা হচ্ছে মৌমাছির লিঙ্গ নির্ধারণ, এবং 2 নাম্বার হচ্ছে অটোজোমীয় বংশগত রোগের নাম এবং তার কারণ। 3 নাম্বার কোয়েশ্চেন বা এর পরের কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে চিপকো আন্দোলন বলতে কি বোঝো? পরিবেশগত বিষয়ের কোয়েশ্চেন এটা, একদম লাস্ট চ্যাপ্টার। চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, দাসলি গ্রাম স্বরাজ্য মণ্ডল আন্দোলন, বিষ্ণুই আন্দোলন বা জয়পুর আন্দোলন, এদের সঙ্গে কোন ব্যক্তি জড়িত সেই নামটা আমাদেরকে করতে হবে। চিপকো আন্দোলন টিকা লেখো, এটাও পড়তে পারে। তো চিপকো আন্দোলন, এটা এইভাবে না লিখে এটা একটু পয়েন্ট করে লিখবে। চিপকো আন্দোলন যেটা, সেটা 1 নাম্বার এরকম পয়েন্ট দেবে, দিয়ে লিখবে যে চিপকো আন্দোলন হলো এক প্রকার অহিংসবাদী পরিবেশজনিত আন্দোলন। 1 নাম্বার পয়েন্ট। ওকে, 2 নাম্বার পয়েন্ট দেবে এরকমভাবে, দিয়ে লিখবে যে যেখানে 1974 সালে 26শে মার্চ উত্তরাখণ্ডের চামোলি জেলার রেনি নামক গ্রামে, এই কোথাকার এই জিনিসটা না লিখলেও, চামোলি জেলার রেনি নামক গ্রামের বেশ কিছু মহিলা গাছ কাটার বিরুদ্ধে, এই যে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট এখানে দেবে এরকম, এই 1 নাম্বার, তার নিচে 2 নাম্বার, তার নিচে 3 নাম্বার, এইভাবে পরপর পয়েন্ট ওয়াইজ লিখবে। ঠিক আছে, 1 নাম্বার হয়ে গেল, তারপর এখানে 2 নাম্বার লিখলাম, এইভাবে লিখবে না। ওকে, তো এইভাবে লিখবে। নেক্সট হচ্ছে যে 1980 সালে সুন্দরলাল বহুগুণা, তাহলে চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তির নাম হচ্ছে সুন্দরলাল বহুগুণা। এই সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে আন্দোলন ছড়িয়ে পড়ে সমগ্র ভারতবর্ষে, যা মানুষের মধ্যে বনভূমির প্রতি মূল্যবোধ গড়ে তোলে। চিপকো আন্দোলনের রূপরেখা হলো এই যে গাছকে জড়িয়ে ধরে বা যে কোনো উপায়ে তাকে রক্ষা করা। এই কথাটাও লিখবে, একদম লাস্ট লাইনটা যেটা, সেটাও লিখবে। তাহলে 3 নাম্বার বললাম এটা, 4 নাম্বার এই লাইনটা লিখে দেবে। ওকে, চিপকো আন্দোলনের রূপরেখা হলো গাছকে জড়িয়ে ধরে বা যে কোনো উপায়ে তাকে রক্ষা করা।
4টে পয়েন্ট করে সুন্দর করে গুছিয়ে লিখবে। প্রত্যেকটা কোয়েশ্চেন লেখার পর একটুখানি গ্যাপ দেবে, দুটো কোয়েশ্চেনের মাঝখানে যেন একটু গ্যাপ থাকে, তাহলে একটু সুন্দর দেখতে লাগে। এই যে টেস্ট পরীক্ষার পর যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে আমরা জানি কোন কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, কোন কোয়েশ্চেন ইম্পর্টেন্ট নয়, কী কী কোয়েশ্চেন আসতে পারে সবই আমরা জানি, কিন্তু কিভাবে গুছিয়ে লিখতে হবে সেটা আমাদের অতটা মানে আমরা বুঝে উঠতে পারি না। যেটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটুখানি খেয়াল করো। ওকে, তো চিপকো আন্দোলন বলতে কী বোঝো, কীভাবে লিখতে হবে সেটা আশা করি বোঝা গেছে। যদি এরপরেও কেউ না বুঝে থাকো অবশ্যই আমাকে জানিও। এর সঙ্গে নেক্সট কোয়েশ্চেন অথবা দিয়েছিল জৈব বিবর্তন বলতে কী বোঝো বা জৈব বিবর্তন কাকে বলে। দীর্ঘকালব্যাপী ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে উদ্বংশীয় জীব থেকে জিনগতভাবে ভিন্ন প্রকৃতির নতুন প্রকারের জীব উদ্ভবকে জৈব বিবর্তন বলা হয়। একটার আগেরটা থেকে নতুন করে তৈরি হচ্ছে সেটা হচ্ছে জৈব বিবর্তন। ওকে, এটা বোঝানোর কিছু নেই। তো নেক্সট হচ্ছে তার পরের কোয়েশ্চেন, সেটা হচ্ছে ড্রাগের অপব্যবহার বলতে কী বোঝো। মানুষ যখন অপব্যবহার যে কোনো কিছুরই, ড্রাগ হোক, মদ হোক, যাই হোক বা অন্য কিছুরই হোক, অপব্যবহার মানে যেটা আমার ব্যবহার করা দরকার তার থেকে অত্যধিক মাত্রায় যেটা ব্যবহার করা হয় সেটাই অপব্যবহার করা হয়, সেটা যা কিছুই হোক। তো এখানে ড্রাগের অপব্যবহার বলেছে এবং এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ড্রাগের অপব্যবহার, ড্রাগের প্রকারভেদ, এই সব জায়গাটাই করতে হবে। তো মানুষ যখন অতিরিক্ত মাত্রায় বা ঘন ঘন ড্রাগ সেবন করতে থাকে, যার ফলে ড্রাগের ওপর অত্যন্ত আসক্তি জন্মায় এবং অনেক ক্ষেত্রে ড্রাগ না নিলে সে অস্বস্তিকর সমস্যায় পড়ে, এই ঘটনাটাকেই বলা হচ্ছে ড্রাগের অপব্যবহার বা ড্রাগ অ্যাবিউজ। তাহলে অতিরিক্ত মাত্রায় বা ঘন ঘন ড্রাগ সেবন করতে থাকলে ড্রাগের ওপর একটা আসক্তি জন্মাচ্ছে এবং এর ফলে কি হচ্ছে, ড্রাগ যদি না নেওয়া হয় তাহলে তখন অস্বস্তিকর বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে যারা আর কি এই ড্রাগের অপব্যবহার করছে তাদের। তো এই যে ঘটনাটা, একেই বলা হচ্ছে ড্রাগের অপব্যবহার বা ড্রাগ অ্যাবিউজ। ওকে, এর সঙ্গে অথবা দিয়ে কোয়েশ্চেন ছিল একটি সিডেটিভ ড্রাগের নাম লেখো। আমি বললাম যে ড্রাগের অপব্যবহার কাকে বলে, এর প্রতিকারের উপায় এবং ড্রাগের প্রকারভেদ। এই ড্রাগ থেকে এই কটা কোয়েশ্চেন কিন্তু খুব ভালো করে যেও। সিডেটিভ ড্রাগ হচ্ছে বারবিচুরেট। ওকে, 5 নাম্বার খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এই চ্যাপ্টার থেকে সব কটা কোয়েশ্চেন যেগুলোই বলা হলো সবগুলোই কিন্তু বেশ ভালো কোয়েশ্চেন, হ্যাঁ, সবগুলোই করে যেও। বায়োপাইরেসির দুটি উদাহরণ, বায়োপাইরেসির সংজ্ঞাটাও করবে এবং এর দুটি উদাহরণ তো করবে অবশ্যই। ওকে, তো বাসমতি রাইস আর নিম গাছ এই দুটো এর উদাহরণ। ভারতের একটা বাসমতি ভ্যারাইটির সঙ্গে আমেরিকার একটি সংস্থা ধানের সেমি ডুয়ার্ফ, এটা ডুয়ার্ফ নয় ডুয়ার্ফ, ফয়েরেপ ডুয়ার্ফ ভ্যারাইটির সংকরায়ন ঘটিয়ে নতুন এক প্রকার ভ্যারাইটির পেটেন্ট লাভ করে। এটা একটা বায়োপাইরেসি। বায়োপাইরেসি মানে হচ্ছে যে কোনো একটা দেশ বা জাতি সে অন্য একটা মানে প্রকৃতিজাত কোনো একটা মানে উপাদানকে নিচ্ছে, দিয়ে অন্য কিছুর সঙ্গে সেই প্রকৃতিজাত জিনিসটাকে মিশিয়ে নতুন একটা জিনিস তৈরি করছে, দিয়ে যে অরিজিনালি তৈরি করেছে তাকে ফাঁকি দিয়ে নতুন যে দেশ বা জাতি সে আর কি এর ওপর একটা অধিকার বা স্বীকৃতি লাভ করতে চাইছে। এই ঘটনাটা হচ্ছে বায়োপাইরেসি। মানে যার অরিজিনালি স্বীকৃতি পাওয়া দরকার তাকে না জানিয়ে অন্য একটা দেশ তার জিনিসটা নিয়ে নতুন করে কোনো একটা জিনিস তৈরি করছে, দিয়ে নিজে তার ওপর অধিকার লাভ করছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে বায়োপাইরেসি। আর যে অধিকার বা স্বীকৃতিটা পাচ্ছে, মানে যে সরকারিভাবে স্বীকৃতিটা পাচ্ছে, সেটাকে বলা হচ্ছে বায়োপেটেন্ট। মানে পার্টিকুলার ওই স্বীকৃতি বা সেই অধিকারপত্র, এটাকে বলা হচ্ছে বায়োপেটেন্ট। আর যে ঘটনার জন্য কোনো একটা দেশ অন্য একটা দেশকে ফাঁকি দিয়ে নিজে স্বীকৃতি লাভ করতে চাইছে, এই যে ঘটনাটাকে বলা হচ্ছে বায়োপাইরেসি। আশা করি বোঝাতে পেরেছি। এটা হচ্ছে বাসমতি রাইস এবং এটা হচ্ছে নিম গাছ। নিম গাছ ভারতের একটা এন্ডেমিক প্রজাতি, কিন্তু 1995 খ্রিস্টাব্দে ইউএসের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মাসিউটিক্যাল, এখানে দুটো সি হবে না, ফার্মাসিউটিক্যাল রিসার্চ নিম গাছ থেকে প্রাপ্ত অ্যান্টিফাঙ্গাল পদার্থটির ওপর পেটেন্টের আবেদন করেন। এটা হচ্ছে যে বায়োপাইরেসির দুটো উদাহরণ। এই দুটোই ভালো করে দেখেছো। এবং যদি বায়োপাইরেসি কাকে বলে তাহলে শুধু কিন্তু এর উদাহরণ লেখার সময় বাসমতি রাইস আর নিম গাছ এটা না লিখে একটা লাইন একটু লিখে দিলে তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে যিনি খাতা দেখবেন তার আর কি বুঝতে পারবেন ঠিকঠাক করে। তো এই ছিল আজকের ক্লাসটা, SC 89 থেকে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো। এখান থেকে যদি কোনো অসুবিধা হয় এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো, বা আমাদের বায়োলজি স্টাডি মেডে টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হয়ে আমাকে জানাতে পারো। দেখা হবে পরের ক্লাসে। সকলে খুব ভালো থেকো।